হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখা চ্যাপ্টারটা শুরু করব। তো এই সরলরেখা চ্যাপ্টারটা শুরু করতে গেলে প্রথমেই আমাকে আহ, নিচু ক্লাসে অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর যে স্থানাঙ্ক জ্যামিতি ছিল, বিশেষ করে ক্লাস 9-এ যে স্থানাঙ্ক জ্যামিতি ছিল সেই স্থানাঙ্ক জ্যামিতির কিছু সূত্রগুলো আমাকে জেনে নিতে হবে। কি সেই সূত্রগুলো? সেই সূত্রগুলো হচ্ছে, প্রথমেই ধরে নাও এটা একটা গ্রাফ পেপার। তো সেক্ষেত্রে আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটো টেনে নিলাম। এবার সাপোজ মনে করো এখানে একটা পি বিন্দু রয়েছে। তো পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই। এবার এটা অরিজিন অর্থাৎ মূল বিন্দু। এখন মূল বিন্দু থেকে এই যে পি বিন্দু যে দূরত্ব অর্থাৎ ওপি, মূল বিন্দু থেকে পি বিন্দু যে দূরত্ব, সেই দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে ওপি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ওপির দৈর্ঘ্য অর্থাৎ ও থেকে পি বিন্দুর দূরত্ব। এবার যদি বিন্দুটা মূল বিন্দুতে না থাকে, অর্থাৎ পি একটা বিন্দু নিলাম, সেক্ষেত্রে পি এর স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরে নিলাম। আরেকটা বিন্দু নিলাম কোন একটা জায়গায় কিউ, সে বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম এক্স টু কমা ওয়াই টু। এখন পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে যে পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। বেশ, এখন কথা হচ্ছে যে যে কোনো পি কিউ যে সরলরেখা, সাপোজ এটাই ভেবে নাও পি কিউ একটা সরলরেখা, তার ভিতরে কোনো একটা জায়গায় ধরে নাও এইখানে আর একটা পয়েন্ট রয়েছে। তো এখন যে আর পয়েন্টটার যে স্থানাঙ্কটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এই যে আর পয়েন্টটা পি কিউ সরলরেখাকে আমি মনে করে নিলাম এম ইজ টু এন অনুপাতে ভাগ করেছে, অর্থাৎ এইটুকু এম এইটুকু এন, এম ইজ টু এন অনুপাতে দুই ভাগে ভাগ করেছে পি কিউ সরলরেখাকে। তো সেক্ষেত্রে এই যে আর বিন্দুর স্থানাঙ্কটা হবে এই রকম এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এখন যদি এই আর পয়েন্টটা পি কিউ সরলরেখাকে অন্তর্বিভক্ত না করে, অর্থাৎ ভিতরে যদি না থাকে আর পয়েন্টটা, সেক্ষেত্রে আর পয়েন্টটা যদি বাইরে কোনো একটা জায়গায় থাকে, সাপোজ ধরো এইখানে থাকলো কোনো একটা জায়গায়, ধরো আর পয়েন্ট থাকলো, তো সেক্ষেত্রে আর বিন্দুটা পি কিউ সরলরেখাকে এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত করে। তো সেক্ষেত্রে বহির্বিভক্তের ফর্মুলা, এই ফর্মুলাটাই হবে শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাবে। এটাই হবে পি কিউ সরলরেখাকে আর যদি বহির্বিভক্ত করে সেক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা। 3 নম্বর হচ্ছে যে যদি এই আর পয়েন্টটা এখন বাইরে না থেকে পি কিউ সরলরেখার একদম মিডিলে থাকে, একদম মধ্য বিন্দুতে থাকে, ধরে নাও এখানে আর পয়েন্টটা রয়েছে, তো সেক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে না, এই কেসের ক্ষেত্রে যেটা আমি এম আর এন দুই ভাগে যদি ভেঙে বলি যে আর বিন্দুটা দুই ভাগে ভাগ করেছে পি কিউ সরলরেখাকে এম আর এন এ, এই কেসের ক্ষেত্রে এম সমান সমান এন হয়ে যাবে, কারণ সমান দুই ভাগে ভাগ করলে। তো সেক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। এটা হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আর বিন্দু অর্থাৎ পি কিউ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা। তোমরা যে মানে যখন অন্তর্বিভক্ত করেছিল সেই ফর্মুলাতে এম ইজ টু এন, মানে এম এর জায়গায় এন বসাবে, ক্যালকুলেশন করবে, এইটাই আসবে। তো এইগুলো গেল কিছু বেসিক জিনিস যেগুলো আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি, একবার মনে করিয়ে দিলাম। এবার আমরা সরল রেখাতে প্রবেশ করব। তো সরল রেখা শুরু করতে গেলে প্রথমেই যে জিনিসটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে
নতি এবং প্রবণতা। নতি এবং প্রবণতা। তা প্রথমে আসি নতিতে। এই নতি কি? নতি এক ধরনের নতি বা নতি কোণ, অর্থাৎ এক ধরনের কোণ। কিরকম কোণ না, বলা হচ্ছে যখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস টেনে নিচ্ছি, তো সেখানে যে কোন একটা সরলরেখা, মানে কোনো সরলরেখা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোনো একটা সরলরেখা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণে নত থাকবে বা যে কোণে ঝুঁকে থাকবে, সেটাই হচ্ছে ওই সরলরেখার নতি। অর্থাৎ আমি ধরে নিলাম এই একটা সরলরেখা। এখন এই সরলরেখাটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে থাকবে বা যে কোণে নত থাকবে, সেটাই হচ্ছে এই সরলরেখার নতি। তো ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ করা মানে এটা এক্স অ্যাক্সিস, এর ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ করা মানে এই তীর চিহ্নটা দেখো ঠিক সরলরেখায় গিয়ে ঠেকেছে। একমাত্র ধনাত্মক এক্স অ্যাক্সিস বলতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ করে, এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ করে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীতে গিয়ে যে কোণ করছে, সেই কোণটাই হচ্ছে এই সরলরেখার নতিকোণ। আমি ধরে নিলাম এই যে কোণ করছে সেই কোণটা হচ্ছে থিটা। তো থিটাটাই হচ্ছে নতি বা নতিকোণ কার? এই সরলরেখাটার। ঠিক আছে? তো সাপোজ ধরো সরলরেখাটা যদি এরকম না থেকে এই ধারে থাকতো, এই সরলরেখা থাকতো, তখন নতিকোণ কি হতো? তখন নতিকোণ হতো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, অর্থাৎ তুমি বলবে যে এখান থেকে স্যার এইভাবে গিয়ে এই যে কোণটা হচ্ছে, সেই কোণটাই হচ্ছে নতিকোণ। একদম ঠিক। তো ধনাত্মক এক্স অ্যাক্সিস থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ করে যে কোণটা পেলাম, তো সেই কোণটা হচ্ছে নতিকোণ। আমি যদি এই কোণটাকে এরকম করি, এইটা সে একই তো ব্যাপার। এক্স অ্যাক্সিসের ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে থাকছে, তো এটা করলে তো সে এই কোণটার যা মান, এই কোণটা তো মান, সে একই মান দিবে। এর মানে এই নয় যে সবসময় এইখান থেকে আমি এটা করলেও তো সেম মান দিচ্ছে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ করে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে নতি। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে এটা থিটা হলে এটাও থিটা হবে, থিটাটাই হচ্ছে নতি এই সরলরেখার। এইবার এই যে থিটা বের করছি, অর্থাৎ নতি এক ধরনের কোণ, তো সেক্ষেত্রে থিটা বের হলো। এবার আমরা নেক্সট প্রবণতায় আসি। এই প্রবণতা জিনিসটা কি? প্রবণতা হচ্ছে যে কোনো সরলরেখার আমি নতি বের করছি, তো নতি অর্থাৎ থিটা বের করছি বা থিটা। এই থিটাটার প্রবণতা হচ্ছে যে কোনো সরলরেখার যে নতি হবে তার ট্যানের মানটাই হচ্ছে প্রবণতা। অর্থাৎ সাপোজ ধরো এই সরলরেখার নতি কত? থিটা। তাহলে এই সরলরেখার প্রবণতা কত? তো প্রবণতা হবে ট্যান থিটা। অর্থাৎ অর্থাৎ থিটার ট্যানের মানকে, ঠিক আছে, মানে নতির ট্যানের মানকে, অর্থাৎ থিটার ট্যানের মানটাই হচ্ছে প্রবণতা। এই প্রবণতাকে ছোট হাতের এম দিয়েও ডিনোট করা যায়। এই ছোট হাতের এম, অর্থাৎ এই এম দিয়ে, এম ইজ ইকুয়াল টু, এমটা আর কিছুই না ট্যান থিটা। আর ট্যান থিটা কি? প্রবণতা কার? এই সরলরেখাটার। ঠিক আছে, বেশ। তো এই যে ট্যান থিটা অর্থাৎ প্রবণতা কোনো সরলরেখার, এই সরলরেখার প্রবণতার মান বিভিন্ন ধরনের সরলরেখার ক্ষেত্রে বিভিন্ন মান আসতে পারে। যেমন ধরো সরলরেখাটা যখন এরকম ভাববো, এই ধরনের কোনো সরলরেখা থাকবে, সেক্ষেত্রে নতি হবে অ্যান্টি ক্লকওয়াইজ করে, এটা আমি ধরে নিলাম এটা থিটা, তো সেক্ষেত্রে প্রবণতা হবে ট্যান থিটা, তাই তো? এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এবার এখন এই থিটাটা আমি বুঝতেই পারছি যে থিটাটা অ্যাকচুয়ালি সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। তো যখন থিটাটা সূক্ষ্ম কোণ হবে, তখন এই ট্যান থিটার মান সবসময় পজিটিভ আকারে হবে। কত হবে সেটা থিটা জানতে পারলে আমরা জানতে পারবো, কিন্তু ট্যান থিটার মান অলওয়েজ ধনাত্মক হবে। সাপোজ ধরো থিটার মান আমি ধরে নিলাম 45 ডিগ্রি, তো সেক্ষেত্রে ট্যান থিটা কত হবে? ট্যান 45 হবে। ট্যান 45 এর মান আমরা জানি 1, সবসময় ধনাত্মক বেরোচ্ছে মান। অর্থাৎ থিটা অর্থাৎ নতি সূক্ষ্মকোণ হলে সেক্ষেত্রে প্রবণতা সবসময় ধনাত্মক হবে। এবার কোনো কেসের ক্ষেত্রে নতি যদি সূক্ষ্মকোণ না হয়ে স্থূলকোণ হয়,
সেক্ষেত্রে সরলরেখাটা কীরকম দেখতে হবে বলো তো? সরলরেখাটা হবে এরকম। সাপোজ ধরো কোনো সরলরেখা এরকম টানলাম, বা সরলরেখাটা এই দিকেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছা থাকতে পারে। তো সেক্ষেত্রে এটাই বলছি। সেক্ষেত্রে দেখো তো, এইটা হচ্ছে তোমার নতি। তা এইটা বুঝতে পারছি যে অ্যাঙ্গেল করছে, ধনাত্মক এক্স রাশির সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা আমরা যদি মানে বুঝতে পারছি অ্যাঙ্গেলটা অবশ্য 90 ডিগ্রি ক্রস করে চলে গেছে। তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হবে, যদি থিটাই ধরি, এই থিটাটার মান হবে স্থূলকোণ হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম এটা 135 ডিগ্রি, আমি ধরে নিলাম। তো সেক্ষেত্রে 135 ডিগ্রি যদি হয়, তাহলে তার প্রবণতা মানে এই সরলরেখাটার প্রবণতা ট্যান 135 ডিগ্রি। ট্যান 135-এর মান কত না, ট্যান 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, 35 না 45 ডিগ্রি। এখন এটা হয়ে যাবে নেগেটিভ কট 45 ডিগ্রি, কারণ সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থিত, সেকেন্ড কোঅর্ডিনেট ট্যান নেগেটিভ। এরপরে নেগেটিভ কট 45 ডিগ্রির মান কত, 1। তো তার মানে এটা দেখো যে থিটা যখন স্থূলকোণ হলো তখন ট্যান থিটার মানটা নেগেটিভ আকারে বেরোলো। ঠিক আছে? তো এবার আমরা এটাই জানলাম, থিটা সূক্ষ্মকোণ হলে প্রবণতা ঋণাত্মক আসবে, থিটা স্থূলকোণ হলে থিটা সূক্ষ্মকোণ হলে প্রবণতা ধনাত্মক আসবে, এবং থিটা স্থূলকোণ হলে প্রবণতা ঋণাত্মক আসবে। এখন কোনো কেসের ক্ষেত্রে যদি তোমাকে এক্স অক্ষের উপর একটা সরলরেখা দিয়ে দিল এইরকম, দিয়ে বলা হলো যে এই যে সরলরেখা এক্স অক্ষের উপরেই আছে, এই সরলরেখাটার প্রবণতা বের করো তো। তো সেক্ষেত্রে তুমি বলবে যে এই যে এক্স অক্ষের উপরেই যে সরলরেখাটা আছে তার তো কোনো নতিই নেই, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল করেই নেই এক্স অক্ষের সঙ্গে। তো সেক্ষেত্রে এর যে থিটা সেটা অ্যাকচুয়ালি কিছু না, 0 ডিগ্রি হবে। কোনো অ্যাঙ্গেল করা নেই মানে 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে এর ট্যান থিটা অর্থাৎ ট্যান 0 ডিগ্রি সেটা কত হবে, 0। অর্থাৎ এক্স অক্ষের উপর কোনো সরলরেখা থাকলে তার প্রবণতা হবে 0। আরেকটা জিনিস, যদি সরলরেখাটা এরকম থাকে, সাপোজ ধরো এরকম থাকলো, অর্থাৎ একদম যে নতিটা হলো সেটা 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল না? তো সেক্ষেত্রে 90 ডিগ্রি যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রবণতা অর্থাৎ ট্যান 90 ডিগ্রি কত হবে, ট্যান 90 ডিগ্রি হবে, আমরা জানি ট্যান 90 ডিগ্রির মান অসঙ্গত, তাই না? অসঙ্গত। তো সেক্ষেত্রে অসঙ্গত যদি হয়ে যায়, তো আমরা এই সরলরেখার প্রবণতা অসঙ্গত পাবো। ক্লিয়ার হলো? এবার কোনো সরলরেখা, একটু আগেই বললাম যে এক্স অক্ষের উপর কোনো সরলরেখা থাকলে তার যে প্রবণতা সেটা 0 হবে, 0 হবে। তো এক্স অক্ষের উপর অবস্থিত থাকুক আর এক্স অক্ষের সঙ্গে সমান্তরালই থাকুক এই যে সরলরেখাগুলো, এই প্রত্যেকটা সরলরেখাগুলো, এই যে সরলরেখাগুলো, এই যে সরলরেখাগুলো, প্রত্যেকটা সরলরেখাগুলো দেখো তো ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো কোণ করেই নেই, অর্থাৎ 0 ডিগ্রি কোণে আছে। তাহলে প্রত্যেকটা যে সরলরেখা সে এক্স অক্ষের উপরে অবস্থিত হোক আর এক্স অক্ষের সঙ্গে সমান্তরালই হোক, প্রত্যেকটা সরলরেখা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সরলরেখার ক্ষেত্রে প্রবণতা হবে 0। বোঝা গেল? বেশ, এবার তোমার কোনো সরলরেখার, এখন পর্যন্ত আমরা কি শিখলাম যে কোনো সরলরেখার যদি আমাকে নতি বা নতিকোণটা দিয়ে দেয় তো খুব সহজে আমরা সেই সরলরেখার প্রবণতাটা বের করতে পারবো। তো কোনো কেসের ক্ষেত্রে এখন থিটাটা অর্থাৎ নতিকোণটা তোমাকে দেওয়া থাকলো না, তো সেই ক্ষেত্রে সেই সরলরেখাকে আমরা প্রবণতা বের করতে পারবো না। তো আমরা জেনে নিই কিভাবে বের করব। সাপোজ ধরো কোনো সরলরেখার, এই একটা সরলরেখা, তার পি একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা হচ্ছে x1 y1, আর কোন একটা কিউ বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে x2 আর y2। কোনো সরলরেখার পি এবং কিউ অর্থাৎ দুটো বিন্দু দেওয়া আছে, মেন কথা কোনো সরলরেখার দুটো বিন্দু দেওয়া আছে, কিন্তু এই সরলরেখাটা কোন নতি বা নতিকোণ দেওয়া নেই। তো সেক্ষেত্রে এই সরলরেখাটার প্রবণতা বের করব। প্রবণতা অর্থাৎ এম, অর্থাৎ এটা বলতে গেলে ট্যান থিটা, সেটা কত হবে, তার ফর্মুলা হচ্ছে যখন
দুটো বিন্দু দেয়া থাকবে কোনো সরলরেখা, তখন ওই সরলরেখার প্রবণতা বের করা ফর্মুলা হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এটা মনে করে নেবে, দুটো বিন্দু দেয়া থাকলে তার প্রবণতার এটা। এবার আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে যদি তুলে ধরাই তাহলে খুব সহজে মানে ধারণাটা ক্লিয়ার হবে। সাপোজ একটা উদাহরণ দিলাম, এই বিন্দুটাই ভেবে নিলাম আমি যে মনে করো 4,8, আর এই ক্ষেত্রে এই বিন্দুটা মনে করো যে -6,-2। তো এখন কথা হচ্ছে যে এই ফর্মুলা অনুযায়ী যদি বসাই তো সেক্ষেত্রে y1 মাইনাস y2 কত হবে না 8 মাইনাস -2, আর x1 মাইনাস x2 কত হবে না 4 মাইনাস -6। তো এটা কত হয়, এটা হয় তোমার 10/10 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে সরলরেখাটা যার দুটো পয়েন্ট দেওয়া ছিল তার প্রবণতা হচ্ছে 1। বোঝা গেল? আর এখান থেকে আমি খুব সহজেই অ্যাঙ্গেলটাও বের করে নিতে পারবো, থিটার মান কত হবে 45 ডিগ্রি হবে, নতিটাও বের করে নিতে পারবো। তো বোঝা গেল দুটো বিন্দু দেওয়া থাকলে কিভাবে প্রবণতা বের করতে হয়। এখন নেক্সট আমরা শিখব যে কোনো সরলরেখার সমীকরণ কিরকম হয়, যে কোনো ধরনের সরলরেখার আদর্শ সমীকরণটা কিরকম হয়, অর্থাৎ কিভাবে চিনবো যে এটা সরলরেখার সমীকরণ। কোনো সরলরেখার সমীকরণ মানে আদর্শ সমীকরণটা এরকম হবে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে কোনো সরলরেখার আদর্শ সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে একটা কথা বলতে হবে যে এই সমীকরণে কখনোই a b c এগুলো তো ধ্রুবক, কিন্তু কখনোই a b c একই সঙ্গে 0 হবে না, মানে তিনটেই একই সঙ্গে 0 হবে না। এটাই হচ্ছে এই সমীকরণের কন্ডিশন। কোনো কেসের ক্ষেত্রে শুধুমাত্র সিটা 0 হতে পারে। তো সিটা 0 হয়ে গেলে প্রথমে সিটা 0 হয়ে গেলে যেটুকু পড়ে থাকে এটা দিয়ে একটা সরলরেখার সমীকরণ বোঝায়। কোনো কেসের ক্ষেত্রে শুধু বিটা 0 হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এইটুকু পড়ে থাকবে, সেটাও একটা সরলরেখার সমীকরণ বোঝায়। কোনো কেসের ক্ষেত্রে যদি এ 0 হয়ে যায় সেক্ষেত্রে এইটুকু একটা সরলরেখা বোঝাবে, ঠিক আছে। কিন্তু এ বি সি তিনটে একই সঙ্গে 0 হবে না। বোঝা গেল? বেশ। বা দুটো 0 হয়ে যেতে পারে, এই দুটো 0 হয়ে গেলে এইটাতে মানে এ এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এ এক্স ইজ ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু 0, এটা দিয়েও একটা সরলরেখা বোঝাবে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলতে হবে যে এটা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এক্স এবং এই যে ওয়াই এর যে ঘাত অর্থাৎ যে পাওয়ার, এর পাওয়ারে সবসময় 1 থাকবে, অর্থাৎ একঘাত সমীকরণ থাকবে। এক্স এবং ওয়াই এর একঘাত বিশিষ্ট যে সমীকরণ, এই যে সমীকরণ, সেই সমীকরণটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। এখানে পাওয়ারে 1 ছাড়া অন্য কিছু থাকলে কখনোই একটা সরলরেখার সমীকরণ বোঝাবে না। বোঝা গেল? তো এবার বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণগুলো বিভিন্ন টাইপের হবে, মানে যেরকম দেখতে হবে সরলরেখাটা সেই ধরনের সমীকরণটা হবে। তো আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, তো এখন যদি বলি যে কোনো সরলরেখা এক্স অক্ষের অপরেই অবস্থিত, এইরকম ধরে নাও এইটা একটা সরলরেখা, এই এক্স অক্ষের উপরেই আছে সরলরেখাটা, তো সেক্ষেত্রে এই সরলরেখাটা সমীকরণ কত হবে বলতে পারবে? এই সরলরেখাটা এক্স অক্ষের যেহেতু উপরেই অবস্থিত, তার মানে কি ওয়াই এর দিকে যায়নি, মানে ওয়াই এর দিকে কোনো রকম ওয়াই নেই এর, তার মানে আমরা কি বলতে পারবো যে ওয়াইটা 0, এই সরলরেখার ক্ষেত্রে ওয়াই 0, তার মানে এই সরলরেখার সমীকরণটা হবে ওয়াই ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো সরলরেখার সমীকরণ, ওয়াই ইকুয়ালস টু 0। ওই একইভাবে যদি ওয়াই অক্ষের উপর একটা সরলরেখা এইভাবে টেনে দিই, বলি যে এই যে সরলরেখাটা তুমি দেখতে পাচ্ছ, সেই সরলরেখাটার সমীকরণটা কত হবে? তা ওয়াই এর অক্ষের ওপর যদি অবস্থিত থাকে সেক্ষেত্রে এক্স কোনো দিকে যায়নি, তো এক্স 0,
তো সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণটা হবে এক্স ইজ ইকুয়াল টু জিরো। আর এটা একটা সরলরেখার সমীকরণ, একটু আগে আলোচনা করলাম, এটা একটা সরলরেখার সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের ওপর কোনো সরলরেখার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স অক্ষের ওপর কোনো সরলরেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। বেশ, এইবার যদি কোনো সরলরেখা এক্স অক্ষের সমান্তরালে থাকে, তাও আবার এক্স অক্ষের উপরে, যে কোনো সরলরেখা, এই যে টানলাম, অনেক কটা টানা যাবে, এই যে সরলরেখাগুলো এক্স অক্ষের উপরের দিকে এক্স অক্ষের সঙ্গে সমান্তরালে সরলরেখা টানছি, সেক্ষেত্রে এই সব সরলরেখার সমীকরণগুলো কীরকম হবে? ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে 0,1, অর্থাৎ y1, এক্স আমি যাইনি, আমি বললাম y1 মানে এখানে গেলে 1 দিয়ে স্কেলে করে এইভাবে লম্বার দাগ টেনে নিলে, অর্থাৎ এই যে সরলরেখাটা এলো, সেই সরলরেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু 1। ওই একইভাবে এই যে সরলরেখাটা, এটা হবে y ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 3। এই প্রত্যেকটা সরলরেখা যেরকম টানবো সেরকম আমি সরলরেখার খুব সহজেই সমীকরণগুলো আমি বের করতে পারছি। বোঝা গেল? তাহলে এই সরলরেখাগুলোর সমীকরণের জেনারেল ফর্মটা কি হবে? জেনারেল ফর্মটা এরকম হবে, y ইজ ইকুয়াল টু a দিয়ে দেবো, a এর মান যেমন যেমন সরলরেখা তেমন তেমন a এর মানটা চেঞ্জ হচ্ছে। যদি এই সরলরেখা বলে a এর মান 2, তাহলে y ইজ ইকুয়াল টু 2, এই সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে জেনারেল ফর্ম, এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের উপরে সমস্ত সরলরেখার জেনারেল ফর্ম হচ্ছে এটা সমীকরণের। বোঝা গেল? এবার কোনো সরলরেখা এক্স অক্ষের নিচে যদি এইভাবে থাকে প্রত্যেকটা, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে নিচে সমান্তরালে কোনো সরলরেখা যদি থাকে, এই ধরনের সরলরেখার সমীকরণ কি হবে? ওই একইভাবে এই পয়েন্টটা যদি 0,-1 হয়, এই পয়েন্টটা যদি 0,-2 হয়, সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু -1, এটা হবে y ইজ ইকুয়াল টু -2, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল নিচের দিকে সরলরেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু -1, y ইজ ইকুয়াল টু -2, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এই সমস্ত সরলরেখার জেনারেল ফর্মটা কীরকম দেখতে হবে না, y ইজ ইকুয়াল টু, ওইখানে কি ছিল? a ছিল, এখানে হবে -a, অর্থাৎ a এর মান 1, 2, 3 যা ইচ্ছা তাই নিতে পারো। যদি এই সরলরেখার ক্ষেত্রে নিই তাহলে a এর মান -2, এই সরলরেখার -3, তাহলে a এর মান -3। এটা হচ্ছে জেনারেল ফর্ম এই সমস্ত সরলরেখার সমীকরণের ক্ষেত্রে। ঠিক আছে? বেশ, এটা গেল এক্স অক্ষের ক্ষেত্রে, গেল এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে গেল। আমি যদি এই সেম জিনিস ওয়াই অক্ষের ক্ষেত্রে ভাবি, সেক্ষেত্রে কিরকম হবে দেখে নাও। সেক্ষেত্রে খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। কিরকম হবে এটা? সাপোজ মনে করো ওয়াই অক্ষের ওপর অবস্থিত কোনো সরলরেখার ক্ষেত্রে x = 0 হবে, বলেই দিলাম। এবার কোনো সরলরেখা ধরে নাও ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে আছে, তাও আবার ওয়াই অক্ষের ডান দিকে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে আছে। এই প্রত্যেকটা এই বিন্দুটা যদি 1,0 হয়, সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু 1। তোমাকে যদি বলে x ইজ ইকুয়াল টু 1 এর সরলরেখা আঁকো, x ইজ ইকুয়াল টু 1 এখানে দেবে, স্কেলে করে এই টেনে নিলে, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 এর সরলরেখা। ঠিক আছে? এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 2 এর সরলরেখা, x ইজ ইকুয়াল টু 3 এর সরলরেখা। অর্থাৎ এই সমস্ত সরলরেখার জেনারেল ফর্মটা হচ্ছে এরকম, x ইজ ইকুয়াল টু b ধরে নাও, b এর মান 1, 2, 3, 4 যা ইচ্ছা তাই হতে পারে। কিন্তু এই ধরনের সরলরেখার সমীকরণটা কিরকম, মানে এটা কোন ধরনের সরলরেখা? এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তা আবার ওয়াই অক্ষের বাম দিক, এই ওয়াই অক্ষের ডান দিকে যে সমস্ত সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, সেই সমস্ত সরলরেখার জেনারেল ফর্ম হচ্ছে x ইজ ইকুয়াল টু b। সরলরেখাটা যদি এইভাবে থাকে, অর্থাৎ ওয়াই অক্ষের বাম দিকে সমান্তরালে থাকে, সেক্ষেত্রে তার জেনারেল ফর্ম হবে x ইকুয়ালস টু -b। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভালো থেকো।